This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। দুপুর 2টো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আজ লিমার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। আর শুরুতেই বাংলাদেশের দিকেই আমাদের অবশ্যই নজর রাখতে হবে। জুলাই আন্দোলনের অন্যতম মুখ হাদির মৃত্যুতে আজও বাংলাদেশ জুড়ে হিংসা। রাতভর তাণ্ডবের পর আজও ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানো হয়। অবশিষ্টাংশ ভেঙে গুড়িয়ে দেয় মৌলবাদীরা। শাবল দিয়ে, হাতুড়ি দিয়ে হামলা চালায় মৌলবাদীরা। অন্যদিকে চট্টগ্রামে প্রাক্তন মেয়রের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাজশাহীতে ধুলোয় মিশে যায় আওয়ামী লীগের পার্টি অফিস। আজ বাংলাদেশ জুড়ে বিক্ষোভ কট্টরপন্থীদের, মৌলবাদীদের, সেই ছবি আপনাদের দেখাচ্ছি পরপর। এবারেও জামাতের হাত থেকে ছাড় পেল না বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি। ফের মুজিবুর রহমানের 32 ধানমন্ডির বাড়ির অবশিষ্টাংশ ভাঙচুর হলো, আগুন জ্বালানো হলো। কারণ অবশিষ্টাংশ কেন বলছি আপনাদের মনে করিয়ে দিতে চাইবো, এর আগে কিভাবে এই ধানমন্ডির বাড়িতে, মানে মুজিবুর রহমানের ধানমন্ডির এই বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল, আগুন লাগানো হয়েছিল। আর অবশিষ্টাংশ এবার আর কিছু রইল না। হাতুড়ি দিয়ে বাড়ির দেওয়াল ভেঙে ভিতরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বাইরে চলছিল বিক্ষোভকারীদের স্লোগান। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, বাংলাদেশে কট্টরপন্থীদের নিশানায় আবারও ভারতীয় হাই কমিশন। আবারও বলছি, কট্টরপন্থীদের নিশানায় আবারও ভারতীয় হাই কমিশন। ঢাকায় ভারতীয় হাই কমিশনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ। আমরা ছবিটা আপনাদের দেখাচ্ছি এবং খুব স্বাভাবিকভাবে হাই কমিশনের রাজীব রঞ্জনের বাসভবনের সামনের ছবিটা দেখাচ্ছি। তাদের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন ওঠে, তারা কি অবস্থায় আছেন। আমাদের রিপোর্টার সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আরো তথ্য তার কাছ থেকে জানতে পারবো। সায়ন্ত, দেখো একদমই, দেখো চট্টগ্রাম হোক, ঢাকা হোক, একের পর এক বাংলাদেশে যে ভারতের হাইকমিশনের অফিস রয়েছে সেগুলো আক্রান্ত হচ্ছে। এবং গতকাল সন্ধ্যায় আমরা দেখলাম যখন ওসমান হাদির মৃত্যুর খবর আসে তখনই হাই কমিশনের যে অফিস রয়েছে সেখানে ঢিল ছোড়া হয়েছে, লাঠি ছোড়া হয়েছে। সেখানে পুলিশ কতটা সক্রিয় ছিল তা কিন্তু এই ছবি দেখেই প্রমাণিত। কারণ পুলিশ যদি সত্যি সক্রিয় থাকতো তাহলে এটা হাই কমিশনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে যারা কট্টর মৌলবাদীরা ইট ছুটতে পারতো না, পাথর ছুটতে পারতো না। একই সঙ্গে চট্টগ্রাম বা অন্যান্য জায়গায় যেখানে সহকারী কমিশনারদের অফিস রয়েছে ভারতের, তাদের বাড়িতে হামলা করা হয়েছে, তাদের বাড়িতে ঢিল ছোড়া হয়েছে। একাধিক জায়গায় যে হাইকমিশনের অফিস রয়েছে সেখানে কাজ ভাঙার চেষ্টা করা হয়েছে, অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। অর্থাৎ পুরোপুরি যে এই কট্টর মৌলবাদীদের নিশানায় ভারতীয় হাইকমিশন অফিসগুলো তা কিন্তু এই ছবিতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এর পেছনে যে পাকিস্তান মদতপুষ্ট আইএসআই এর যথেষ্ট হাত রয়েছে সেটাও কিন্তু নিঃসন্দেহে বলা চলে। অন্যদিকে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দেব, চাঞ্চল্যকর আপডেট বলতে পারেন। বাংলাদেশে আইএসআই অ্যাক্টিভ হয়েছে। জানা যাচ্ছে ঢাকায় আইএসআই এর বড় আধিকারিক তিনি গিয়েছেন একটি অত্যন্ত গোপন জায়গায়। ইতিমধ্যেই আইএসআই এর হেডকোয়ার্টার তৈরি হয়েছে। নিঃসন্দেহে চাঞ্চল্যকর এই খবর। বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলনের পিছনে পাক গুপ্তচর সংস্থা জামাতে ইসলামীকে ফান্ডিং দিচ্ছে আইএসআই। সূত্রের খবর, দূতাবাসের মাধ্যমে প্রতি মাসে কোটি কোটি টাকা ঢালছে আইএসআই। পাকিস্তানের মাদক পাচারের টাকা ভারত বিরোধিতায় ঢুকছে বাংলাদেশে। আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন নিউজ রুম থেকে। সিজার, এখনো পর্যন্ত এই যে গোপনে গোপনে যে চক্রান্ত চলছে পাক মদত, এবং তারও স্পষ্টতর হচ্ছে কোন কোন বিষয়গুলো এখনো পর্যন্ত সামনে আসছে তাদের এই গোপন কার্যক্রমে। দেখো, তুমি যেটা গোপন বলছো সেটা কিন্তু এখন গোপন আর নেই। কারণ যে সময় থেকে ইউনূস সরকার ক্ষমতায় এসছে তারপর থেকে কিন্তু ধীরে ধীরে পাকিস্তান বা চরমপন্থী, উগ্রপন্থী, ইসলামিক যে কট্টরপন্থীদের যে নীল নকশাটা সেটা কিন্তু প্রকাশ পাচ্ছিল এবং সেটা ক্রমশ সেটা প্রকাশ্যেই চলে এসছে। তার কারণ আমরা দেখলাম যে ইউনূস সরকার ক্ষমতায় আসার পরেই বেছে বেছে একদিকে যেমন আওয়ামী লীগকে আক্রমণ করা হলো, সেই সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করা হলো। এই মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা ভাষাকে কেন্দ্র করে, ভাষার আন্দোলনকে কেন্দ্র করে এই মুক্তিযুদ্ধ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ছায়ানটের ওপর আক্রমণ, কোথাও সেই বাংলা ভাষার ওপর আক্রমণ। অর্থাৎ সেই পাকিস্তানের যে আধিপত্যবাদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল বাংলাদেশে ৭১-এ, সেটাকেই কিন্তু কোথাও ডিফাই করা। এবং এখান থেকেই কোথাও স্পষ্ট যে পাকিস্তানের উপস্থিতি, পাকিস্তানের সেনাকর্তাদের উপস্থিতি, যে এই ইউনূস সরকারের আমলে পাকিস্তান আরও বেশি সক্রিয় হচ্ছে বাংলাদেশের বুকে, এবং পাকিস্তানের
পাকিস্তানের যে চর সংস্থা আইএসআই এবং সেনা আধিকারিকরা তারা বিভিন্ন ধরনের চরমপন্থী সংগঠনগুলো, ইসলামিক সংগঠনগুলোকে ব্যবহার করে, তাদের একটা অংশকে ব্যবহার করে এই ধরনের জনরোষ তৈরি করার চেষ্টা করছেন ধর্মকে সামনে রেখে, জুলাই বিপ্লবকে সামনে রেখে, যেটার মূল নিশানা কিন্তু কোথাও ভারত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করছেন, ঠিক পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো, যারা ভারতে হামলা চালাবে, ভারতে বিভিন্ন ধরনের নাশকতা, এবং সেই নীল নকশাই কিন্তু এক কার্যত সামনে চলে আসছে। এবং এই আইএসআই এই চক্রান্ত কিন্তু এখন আর গোপন নয়। বেশ, কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, ভারতবর্ষ গোটা পৃথিবীর কাছে এমন একটা দেশ যারা ন্যায় নীতি অবলম্বন করে চলে এবং যাবতীয় দৃঢ়তাও ভারতের রয়েছে, কথা নতুন করে বলছি না, আরও একবার বলতে ইচ্ছে হলেও বললাম। কিন্তু এই বাংলাদেশ, পাকিস্তান, এই যে গোপনে গোপনে এদের এই একে অপরের বন্ধু হয়ে যাওয়া, কখনো শত্রু হয়ে যাওয়া, এই মুহূর্তে পাকিস্তানের এই যে মদত করা বাংলাদেশকে ভারতের ওপর আক্রমণের জন্য, সেক্ষেত্রে ভারত কিভাবে কতটা দৃঢ় আবারও সেটা প্রমাণিত হবে, একটু আপনার অবজারভেশন জানতে চাইব। আপনি সিজার যেটা বললো আমি আবার রিপিট করছি, এটা কোনোটাই আর গোপন নেই। যখন আমি বারবার বলি ধোঁয়াশা এবং কুয়াশা আস্তে আস্তে পুরোটাই সরে গেছে, 14 মাস প্রায় কেটে গেছে, সমস্তটাই আমরা জানি। এবং এই যে কেন্দ্রবিন্দু যে হাদি, ওসমান হাদিকে যে কেন্দ্রবিন্দু করা হয়েছে এবং ভারতের দিকে আঙুল তুলে বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রি, যে বিদেশ মন্ত্রক বলেছিল ফাইজাল কারিম মাসুদ আর আলমগীর শেখ, এই দুজনই আওয়ামী পার্টি ইউথ উইং এর মেম্বার সমর্থক, তারা বলেছে ভারতে মেরে ভারতে আশ্রয় নিয়েছে। এবং পুরো রোষটাই এই আক্রোশ যে পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান করেছিল, সেটা আঙুলটা ভারতের দিকে, আক্রোশটা একটা প্লট বানিয়ে করার চেষ্টা করেছে। আমরা ইতিমধ্যে জানি যে এটা কমপ্লিট আসিম মালিক যে ডিজিআইএসআই তিনি পাঠিয়েছিল 3 জন জঙ্গি, সেই জঙ্গি যখন রিকশায় ওসমান হাদি যাচ্ছিল তাকে খুন, এটা খুব পরিষ্কার। এবং ভারতের দিকে যে এই বারবার আঙুল দিয়ে এবং এই রাত্রির বেলা যে আমরা তাণ্ডব দেখলাম বাংলাদেশে, সেই তাণ্ডবটা প্রি প্ল্যান্ড এবং এইটা করা হয়েছে, এটা করা হয়েছে ভারতকে, যেটা সিজার বললো, ভারতকে নজর রেখে, ভারতকে মধ্য রেখে, ভারতকে ভাঙার, অশান্ত রাখা। এবং ভারতের দূতাবাসে যখন ঢিল পাটকেল ছোড়া হচ্ছে, অথবা ঢাকায় ভারতের দূতাবাস যখন ঘেরাও হচ্ছে, এটা কিন্তু ভারতের ওপর অলরেডি 140 কোটি মানুষের ওপর সে কিন্তু আক্রমণ নেমে আসছে। সীমান্ত ক্রস করতে হবে এর কোনো মানে নেই। ভারতের দূতাবাস ভারতের সংবিধান দ্বারা চলে, তো ভারতের সংবিধানের ওপর যখন অ্যাটাক নেমে আসছে, আক্রমণ আসছে, ভারত কিন্তু আমার মনে হয় আজকে 2025-এর ভারত চুপ করে দেখবে না। নিশ্চিতভাবে এর কোনো একটা প্রত্যাঘাত অথবা অ্যাকশন খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। একেবারে সেই আশাই আমরা রাখছি এবং সেই সুআশাই আমরা রাখছি। আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ির সঙ্গে, তার প্রতিক্রিয়া কি দিয়েছেন তিনি, শোনাবো আপনাদের। পাকিস্তান এমন কিছু শক্তিশালী রাষ্ট্র নয় যে তারা অর্থ দিয়ে বা অন্যান্য বিষয় দিয়ে ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে এত বেশি শক্তিশালী করে দেবে। সবচেয়ে বেশি হাত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। আমরা যদি খুব লক্ষ্য করে দেখি, এই ডিপ স্টেটের কনসেপ্ট ইউরোপের কিছু শক্তিশালী রাষ্ট্র, এটা খুব দূরে যেতে হবে না আমাদের, দীর্ঘদিন ধরে এই ডিপ স্টেটের কনসেপ্টটা চালিয়ে যাবার প্রক্রিয়া এই প্রথম বিশ্বের রাষ্ট্রগুলো করে যাচ্ছে। আমেরিকার মদতে, আমেরিকার সাথ ধরে, আমেরিকার সাথে ইউনুস এই ক্ষমতা, যেটা অবৈধভাবে এই ক্ষমতা তিনি ধরে আছেন। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে। পাকিস্তান হয়তো আইএসআই কাজ করবে, এগুলো আমাদের মাঝে মাঝে শুনতে ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র খুব প্ল্যান্ড ওয়েতে, খুব ঠান্ডা মাথায় ইউরোপীয় কিছু শক্তিকে হাতে নিয়ে এই বিষয়গুলো চালাচ্ছে। এটা তো আজকের নতুন ঘটনা নয়। বিদ্বেষের আগুনে পুড়ছে বাংলাদেশ, কড়া নজর রাখছে নয়াদিল্লি। বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর ভারতের বিদেশ মন্ত্রকের। ভারতীয় হাই কমিশনের অফিসারদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত করা এই মুহূর্তে কিন্তু প্রথম টার্গেট ভারতের। আমি এই নিয়ে আরো তথ্য জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, এখন মানে দিল্লির অবজারভেশন কি এবং প্রথম তারা কোন বিষয়টাকে আগে টার্গেট রাখছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় হাই কমিশন এবং তার পাশাপাশি ভারতীয় ডেপুটি হাই কমিশন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করাই হচ্ছে সব থেকে বড় লক্ষ্য। এবং যেদিকে আমাদের এই মুহূর্তে নজর থাকছে তা হচ্ছে যে যেভাবে দেখা যাচ্ছে যে হামলা প্রতি মুহূর্তে হচ্ছে, সেই হামলার ক্ষেত্রে কিভাবে ইউনুস প্রশাসন তারা পদক্ষেপ করে, মূলত সেই দিকে নয়াদিল্লি প্রতি মুহূর্তে নজর রাখছে।
গত কয়েকদিন আগেই বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়েছিল এবং ভারতের তরফ থেকে অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক নিয়ম মেনে প্রতি মুহূর্তে হাই কমিশনের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট দেশের পুলিশ প্রশাসনের। স্বাভাবিকভাবেই সেই কাজে যদি তারা ব্যর্থ হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে তারা কাঠগড়ায় দাঁড়াবে। এরপরও আমরা দেখেছি যে রাজশাহীতে একেবারে বাড়ির ভেতরে, অর্থাৎ যেখানে ডেপুটি হাই কমিশনার থাকেন সেই বাড়ির ভেতরে ইট মারা হয়েছে, বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা হয়েছে। ভারতীয় হাই কমিশন ঢাকাতে ঘিরে রাখা হয়েছে, খুলনায় একই ঘটনা ঘটেছে, চট্টগ্রামে একই ঘটনা ঘটেছে। সেই বিষয়গুলির উপরেই প্রতি মুহূর্তে নয়াদিল্লি নজর রাখছে এবং পরবর্তী পদক্ষেপ কি করা হয় আমাদের নজর থাকবে। একেবারে জ্যোতির্ময়, তোমায় ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল নিতাংশু চৌধুরী। কর্নেলের সঙ্গে আবারও কথা বলতে চাইবো। কর্নেল, এখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যদি নয়াদিল্লির প্রথম টার্গেট যেটা জ্যোতির্ময় বললো সেটা হচ্ছে এখন হাই কমিশনের নিরাপত্তা, কারণ ইতিমধ্যেই যাদের বাসভবন রয়েছে সেখানে টার্গেট করা হচ্ছে, হাই কমিশনের সামনে বসে বিক্ষোভ দেখানো হচ্ছে, ঢিল ছোড়া হচ্ছে। আপনি কিভাবে দেখছেন, মানে নয়াদিল্লির এই মুহূর্তে কি নজরে রয়েছে, সেটা আপনার কি মনে হয়? একদম নিশ্চিতভাবে যেটা উনি বললেন আমিও একমত যে ভারতের যে দূতাবাস আছে, যেগুলো দূতাবাস আছে সেটা ঢাকায় হোক, রাজশাহী হোক অথবা চট্টগ্রাম হোক, এইখানে যদি যারা ঢিল মারছে অথবা তারা আক্রমণ করার চেষ্টা করছে, এই মৌলবাদীরা যারা আক্রমণ করার চেষ্টা করছে, এটা ভারতের ওপর আক্রমণ বলে দিল্লি অন্তত মনে করে। এটাই আমাদের ডিপ্লোম্যাসি বলে। আমরা শান্তি চাই, আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা অন্য রাষ্ট্রের সীমান্ত লঙ্ঘন করে তার সেখানে ঢুকি না। কিন্তু যদি এইভাবে চলতে পারে, এটা 1971-এর ভারত না, 2025-এর ভারত, যেখানে ফরেন ডক্টরিনে তখন স্ট্র্যাটেজিক ডিটারেন্স ছিল, যাতে আমাদের কূটনৈতিকভাবে আমরা রিজলভ করছি। এটা 2025, এখানে কিন্তু আমরা কম্পেলেন্সে বিলিভ করি। ন্যাশনাল সিকিউরিটি ডক্টরিন অনেক চেঞ্জ হয়েছে। যদি কোনো জঙ্গি ঘটনা, নাশকতা ভারতের মধ্যে হয়, সেটা আমরা নাশকতা বলি না, আমরা ওটা বলি অ্যাক্ট অফ ওয়ার। যদি আমাদের দূতাবাসে যদি কেউ আহত হয়, ভারতীয় আহত হয়, সেটা হাই কমিশন হোক অথবা সাধারণ কর্মী, ভারতীয় কর্মী যারা হাই কমিশনে কাজ করতে, তাদের যদি আহত করা হয়, সেটাও কিন্তু অ্যাক্ট অফ ওয়ার হিসেবে কিন্তু ভারত নেবে। দিল্লি ভালো চোখে দেখছে না, দিল্লি ক্লোজলি মনিটর করছে। এটা 140 কোটির ভারতবর্ষ। কোন সময়ে বাংলাদেশ আর ভারত এক প্ল্যাটফর্মে নেই। ভারতবর্ষ 4th লার্জেস্ট ইকোনমি এবং 4th লার্জেস্ট মিলিটারি ওয়ার্ল্ড ইন্ডেক্সে, দ্য পাওয়ারফুল মিলিটারি ইন দ্য হোল ওয়ার্ল্ড। এবং সেই জায়গায় পাকিস্তান 12 অথবা বাংলাদেশ 35 নম্বর অ্যাজ এ মিলিটারি পাওয়ার ইজ কনসার্ন। তো বাংলাদেশ এই যা করছে, অন্তর্বর্তী যা সরকার করছে, কারণ পুরোটাই অন্তর্বর্তী সরকারের মদতে হচ্ছে, এইটা হচ্ছে পরিষ্কার। একদম ঠিক কথা বলেছেন। যতই মুখে তারা শান্তির কথা বলুক, কিন্তু কাজের বেলা যে পুরো উল্টোটা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি সঙ্গে থাকুন কর্নেল। তবে যাই হোক না কেন, রাতভর বিক্ষোভের যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশে, সেই ছবি আরো একবার আপনাদের দেখাচ্ছি। ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয় সংবাদপত্রের অফিসে, প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসে। আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করা হলেও গোটা ভবনটি পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজশাহীতে আওয়ামী লীগের পার্টি অফিসে ভাঙতে দেখা যায়, সেখানে বুলডোজার নামানো হয়। রবীন্দ্র স্মৃতি বিজড়িত ছায়ানট ভবনে রাতভর ভাঙচুর চলে, আগুন ধরিয়ে দেওয়া হয়। বহু সরঞ্জাম, হারমোনিয়াম আছড়ে ভেঙে ফেলে উন্মত্ত জনতা। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী সুজয় পাল রয়েছে। সুজয়ের কাছে আরো বেশ কিছু আপডেট রয়েছে এই অশান্ত, এই অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি সংক্রান্ত। এখনো পর্যন্ত কিভাবে কারা কারা কোথায় কোথায় আক্রান্ত হয়েছে, ছবিও তাই বলছে। সুজয়, আর কি আপডেট? দেখো, বিএনপির তরফ থেকে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, তাদের কাছে আবেদন জানানো হয়েছে যে গতকাল রাতের এই উন্মত্ত পরিস্থিতির জন্য যারা দায়ী, যে দুষ্কৃতী এলিমেন্ট দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং যারা এই ভাঙচুর হামলা চালিয়েছে, যারা ছায়ানট ভবন, মূলত রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে ছায়ানট ভবন, সেখানে আমরা দেখেছি হারমোনিয়াম ভাঙচুর হয়েছে, তবলা ভাঙচুর হয়েছে, যেখান থেকে একটা বিষয় স্পষ্ট, তারা সাংস্কৃতিক দিক থেকে কতটা উর্বর যে তারা সেখানে হারমোনিয়াম, তবলা, সেই ধরনের জিনিসপত্র ভাঙচুর চালাতে পারে। সংবাদপত্রের দফতর ভেঙে তছনছ করেছে, আগুন জ্বালানো হয়েছে, সেখান থেকে লুটপাট চালানো হয়েছে। আওয়ামী লীগ, যাকে ইতিমধ্যেই এই অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ক্ষমতায় আসার পর তারা নিষিদ্ধ ঘোষণা করেছে, সেই আওয়ামী লীগের যে দফতর, সেখানে ভাঙচুর চালাতেও সেখানে কিন্তু আমরা দেখেছি সেখানে আর্থ মুভার নিয়ে যাওয়া হয়েছে। প্রশ্ন এখানে যে যখন এই পরিস্থিতি হয়েছে, সংবাদ মাধ্যম অর্থাৎ বাংলাদেশের সংবাদ মাধ্যম লাগাতার লাইভ কভারেজ দেখিয়েছে, তৎক্ষণাৎ কেন সেনা নামানো হয়নি, তৎক্ষণাৎ কেন এই ভাঙচুর রোখার চেষ্টা করা হয়নি? যেভাবে সংবাদপত্রের দফতর পুড়িয়ে জ্বালিয়ে খাঁক করে দেওয়া হয়েছে, সেখানে তৎক্ষণাৎ কেন দমকল পৌঁছলো না? কেন এই উন্মত্ত জনতাকে
রাস্তাতে আটকে দেওয়া। শুধু তাই না, ভারতীয় উপ হাই কমিশনের যে এখানে দফতর, তারা যেখানে থাকেন সেখানেও হামলা চালাতে গিয়েছিল, সেখানে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড টপকে গিয়েছে। প্রশ্ন এখানে যে এই ইউনূস সরকারের নিয়ন্ত্রণে যে সেনা রয়েছে, তাহলে কি তারা অপেক্ষা করছিল এই উন্মত্ত জনতা যে উদ্দেশ্য নিয়ে নেমেছে যে সবকিছু তছনছ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, ধ্বংসলীলা একদমই করতে সেই নেমেছে, প্রশ্নটা এই তারা মুহূর্তে পরিস্থিতি ধ্বংসলীলা তুলছে। করবে? তাহলে কি তারা অপেক্ষা করেছিল? সময় লাগলো কেন? উত্তর সময়ের কাছে রয়েছে। আপাতত তোমায় ধন্যবাদ সুজয়। মুখে শুধুই নিন্দার বুলি, কট্টরপন্থীদের খোলা ছুট ইউনিসেফ। রাতভর দর্শক থেকে সকালে মুখ রক্ষার বিবৃতি মোহাম্মদ ইউনূসের। পরপর সংবাদ মাধ্যমের অফিসে হামলার নিন্দা ইউনূসের এবং হামলার ঘটনায় ব্যথিত দুঃখ প্রকাশ করছেন ইউনূস। বিবৃতি সার ব্যবস্থায় কাঠের পুতুল মোহাম্মদ ইউনূস। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেই দিকে নজর রেখেছি। পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহার সঙ্গে আমরা কথা বলতে চাইবো, নিউজরুম থেকে রয়েছেন। অনির্বাণ দা, এই বিষয়টা শান্তির বার্তা দিচ্ছে, কিন্তু ছবিটা যেটা আমরা দেখতে পাচ্ছি পুরো উল্টো। যদি ভিতরে প্রশাসনকে এই নির্দেশই থাকে যে পরিস্থিতি আয়ত্তে আনার জন্য, চালিত প্রশাসন খুব সহজেই আনতে পারতো, কিন্তু সেটা নয়। কিভাবে ব্যাখ্যা করব? নিশ্চিতভাবেই ইউনূস যাদের প্রতিনিধিত্ব করছেন তারা চাইছে না বাংলাদেশের নির্বাচন হোক। কিভাবে ইউনূসের কাছ থেকে বাংলাদেশের নির্বাচনের দাবি আদায় করে আনতে হয়েছে সেটা শুধুমাত্র শেখ হাসিনার আওয়ামী লীগ নয়, সেটা বিএনপিও জানে, খালেদা জিয়া, তারেক রহমানের বিএনপিও জানে। বাংলাদেশের নির্বাচন হোক এটা যারা চায় না, তারা কিন্তু প্রকাশ্যেই স্পষ্ট করেছিল তাদের উদ্দেশ্য এবং কেন নির্বাচন তারা চায় না। তারাই কিন্তু আগে গণভোট পরে নির্বাচন চেয়েছিল এবং এটা বলাই বাহুল্য যে গণভোটটা যদি আগে হয় তাহলে বাংলাদেশে কোনোদিন নির্বাচন হবে না। জামাতপন্থীরা এমন ইস্যুতে গণভোট চেয়েছে, সেই গণভোটের রায়কে তারা এমনভাবে প্রভাবিত করতে চায় ইউনূসের জমানাতে পুলিশ প্রশাসন এবং অবশ্যই সেনাকে কাজে লাগিয়ে, অন্তত সেনার একাংশকে তো কাজে লাগিয়ে বটেই, যাতে করে কোনোদিন বাংলাদেশে আর নির্বাচনের পরিস্থিতি তৈরি না হয়। কিন্তু শেষমেশ নানান চাপের মুখে যখন নির্বাচনের দাবি মানতে হয়েছে ইউনূসকে, তখন ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছে তারা তো কৈফিয়ত চাইবেই যে তোমাকে তো এর জন্য ক্ষমতায় বসানো হয়নি, তোমাকে কাঠের পুতুল হয়ে সরকার চালানোর জন্য ক্ষমতায় বসানো হয়েছে, সরকারের নামে জঙ্গি মৌলবাদীদের তাণ্ডব বসে বসে দেখার জন্য তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে বিদেশ থেকে উড়িয়ে, এত ফান্ডিং করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তোমাকে ফান্ড করেছে, ইসলামাবাদ তোমাকে, পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের সেনা তোমাকে নিয়ে সেখানে বসাতে সাহায্য করেছে, তোমার জীবন রেখেছে। কালকে যদি সত্যি সত্যি নির্বাচনটা হয়, মানে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয়, তাহলে তোমার প্রাণও থাকবে না। অতএব ইউনূসের এখন এই মুহূর্তে বসে দেখা ছাড়া কোনো কাজ নেই। ইউনূস এটা জানতেন ঘটবে, ইউনূস ঘটেছে সেটা চুপচাপ দেখেছেন এবং ঘটার পর একটা বিবৃতি দিয়ে দায় সরেছেন। তিনি চাইছেন এবং তাকে যারা বসিয়েছেন আসলে তাদের চাপেই তিনি চাইছেন, আসলে আর মাথার উপরে যে প্রভুরা জামাত, তাহরির, এরা চাইছে কোনোভাবে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন না হোক। তার জন্য যে কোনো রকমের উন্মত্ত তাণ্ডব চালাতে, দেশের ভিতর দরকার পড়লে স্থায়ী গৃহযুদ্ধ চালাতেও তারা তৈরি। এটা এই ছবি থেকে স্পষ্ট লিমা। একেবারে ধন্যবাদ অনির্বাণ। বাংলাদেশে অশান্তির আঁচ লাগতে পারে এ রাজ্যেও, আশঙ্কা বিজেপির। বাংলাতেও নৈরাজ্যে উস্কানি দিচ্ছে শাসক দল, অভিযোগ সৌভিক ভট্টাচার্যের। তৃণমূলকে ক্ষমতা থেকে সরালে তবেই বিপদ কাটবে বলছেন বিজেপির রাজ্য সভাপতি। পশ্চিমবঙ্গের কোনো পালা বদল নয়, কোনো পরিবর্তন নয়, সরাসরি এই সরকারকে জনবিচ্ছিন্ন করতে সমস্ত মানুষকে আজ ঐক্যবদ্ধ করতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রমাণ করে দিচ্ছে আমরা কোথায় আছি। বাংলাদেশের যে ঘটনা তার প্রতিফলন হচ্ছে, রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে, বেছে বেছে হিন্দুদের দোকান, বাড়ি, ঘর, তার উপরে আক্রমণ চলছে। মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলছেন কলকাতায় বসে। পশ্চিমবঙ্গের আজকের যে পরিস্থিতি 1946 সালের পশ্চিমবঙ্গতে ফিরিয়ে দিয়ে গেছে। তাই বর্তমান প্রজন্মের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, যাতে বাংলাদেশ না হয়ে যায় তার স্বার্থে আজকে মানুষকে এগিয়ে আসতে হবে। শুধু শুধু পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্যে, পশ্চিমবঙ্গে উত্তেজনা ছড়ানোর জন্যে, মানুষের মনে আতঙ্ক ছড়ানোর জন্যে এবং সমাজকে বিভাজিত করার জন্যে কত দূর নিচে নামতে পারেন এই বিজেপি দল। সৌমিক ভট্টাচার্যের তো শিক্ষা দীক্ষা ছিল বলে জানতাম। এইভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন। বাংলাদেশের ঘটনা, সেটা কার দায়িত্ব? পররাষ্ট্র নীতি মোদী করে না মমতা বন্দ্যোপাধ্যায় করে? বলুন তো শ্রমিক ভট্টাচার্য। শুধু শুধু মানুষকে আতঙ্কগ্রস্ত করছেন। লজ্জাজনক ব্যবহার এবং বক্তব্য। এদেরকে উচিত অ্যারেস্ট করে
জেলের অভ্যন্তরে রাখা, কারণ সমাজকে উত্তেজিত করে সমাজে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। আর এই অশান্ত বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের ঢোকার চেষ্টা কি, এই প্রশ্ন করছি তার কারণ দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরের কাটাবাড়ি সীমান্তে 5 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। সীমান্তে হাই অ্যালার্ট জারি, কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। ধৃত বাংলাদেশিদের জেরা করছে বিএসএফ। রূপক আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। রূপক, এই যে যাদেরকে আটক করা হয়েছে ধৃত বাংলাদেশিদের, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত কি কারণে তারা এদিকে আসছিলেন তার কোনো ইঙ্গিত পাওয়া গিয়েছে, আভাস পাওয়া গিয়েছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, গতকাল রাতে কিন্তু এটা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কাটাবাড়ি যে বিওপি আছে সীমান্ত এলাকা, সেখানে কিন্তু এই 5 জন বাংলাদেশিকে ধরে বিএসএফ। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, ওই 5 জন বাংলাদেশি তারা কিন্তু বাংলাদেশে যাচ্ছিল, ভারতে নাকি ওরা দীর্ঘদিন ধরে ছিল, এবং তারা গতকাল রাতে সেই যে অবৈধভাবে তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় কিন্তু বিএসএফ তাদেরকে ধরেছে। এখন পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা কবে ভারতে এসেছিল, কিভাবে এসেছিল, তাদের সঙ্গে কোনো রকম লিঙ্ক রয়েছে, বাংলাদেশের কোনো যারা রয়েছে এখন কট্টরপন্থী তাদের সঙ্গে কোনো লিঙ্ক রয়েছে কিনা সেসব কিন্তু খতিয়ে দেখছে। এদিকে কিন্তু এখন পর্যন্ত বিএসএফ এর তরফ থেকে ওই 5 জন বাংলাদেশিকে পুলিশের হাতে হ্যান্ডওভার করা হয়নি। তারা নিজেরাই জিজ্ঞাসাবাদ করছে। যতক্ষণ না তারা জিজ্ঞাসাবাদে আশা কিছু পাচ্ছেন বা আশানুরূপ কোনো ফল পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা জিজ্ঞাসাবাদ করেন বলে কিন্তু বিএসএফ এর তরফে জানানো হয়েছে। এদিকে কিন্তু এই গতকালে বাংলাদেশের ঘটনার পর কিন্তু গোটা দক্ষিণ দিনাজপুর জেলা এলাকায় যেসব মূলত ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেই সব এলাকায় কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিএসএফ এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশও কিন্তু কঠোরভাবে নজরদারি চালাচ্ছে এই সব সীমান্ত এলাকা। এই মুহূর্তে অগ্নিগর্ভ বাংলাদেশ, অন্যদিকে এসআইআর আবহে যেখানে দেখতে পাওয়া যাচ্ছিল সীমান্তে ভিড়, ওদিকে চলে যাওয়ার ভিড়, এবার অশান্ত বাংলাদেশের এই আবহে আবার সেখান থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার তোড়জোড়। ইতিমধ্যেই 5 জনকে দক্ষিণ দিনাজপুর সীমান্ত থেকে আটক করেছে বিএসএফ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অগ্নিগর্ভ বাংলাদেশ, আপনাদেরকে একটু আগেই বলছিলাম নয়াদিল্লি নজর রাখছে, আর তার পাশাপাশি সীমান্তেও কিন্তু কড়া সতর্কতা রয়েছে। বনগাঁ থেকে মালদা, হিলি, ফুলবাড়ি সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারি রয়েছে। সেই ছবিটাই দেখাবেন আমাদের রিপোর্টাররা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফুলবাড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী। পেট্রাপোলে নজর রাখবো, দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে। আমি অবশ্যই আগে একটু প্রসেনজিতের কাছে চলে যেতে চাইবো, কারণ আমরা বলি উত্তরের কথা বলতে গেলেই চিকেন স্নেক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে ফুলবাড়িতে এই মুহূর্তে ছবিটা কি দেখতে পাচ্ছ প্রসেনজিৎ? দেখো, সরাসরি আমি একবার সীমান্তের ছবিটা দেখাই। কাঁটাতার বিছিয়ে রাখা আছে এবং এই বিভিন্ন এলাকা দিয়ে কিন্তু বিএসএফ এর বাড়তি নজরদারি আছে। শুধু সীমান্তের যেখানে গেট আছে তা নয়, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু পুরোপুরি দেখো কাঁটাতার রয়েছে এবং বাংলাদেশ সীমান্ত একদম কাছাকাছি দু দেশের মানুষজন বসবাস করেন। এই এলাকাগুলোতে, যে এলাকাগুলো এইভাবে ঘন জনবসতিপূর্ণ, সেই এলাকাগুলোতে কিন্তু দিনে এবং রাতে বিএসএফ এর তরফে বাড়তি নজরদারি কিভাবে করা হচ্ছে, সাইকেল নিয়ে, মোটর বাইক নিয়ে বাড়তি জওয়ানরা কিন্তু মোতায়েন রয়েছেন এই এলাকাগুলোতে, যাতে কোনোভাবেই সীমান্তের ওপার থেকে কেউ এপারে আসতে না পারেন। যে সমস্ত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন বা বাংলাদেশ থেকে কোনো কারণে ভারতে আসছেন, তাদের সঙ্গে আমরা সকাল থেকে কথা বলছিলাম। তারা বলছেন বাংলাদেশ জুড়েই এই উত্তপ্ত পরিস্থিতি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত তারা উদ্বিগ্ন, আতঙ্কে আছেন। কার্যত আইনের শাসন সেখানে নেই, তবে তারা আশাবাদী আগামী ফেব্রুয়ারিতে স্থায়ীভাবে নির্বাচনের পর যে স্থায়ী সরকার গঠন হবে, তারপর কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। কিন্তু এই মুহূর্তে যে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই কারণে শুধু এই সীমান্তগুলো নয়, উত্তরবঙ্গে একাধিক রিভারাইন বর্ডার রয়েছে যেখানে আনফেন্সড এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতেও কিন্তু বাড়তি নজরদারি বিএসএফ এর তরফে করা হচ্ছে। এছাড়া পুলিশের তরফে আমরা সঙ্গে থাকো, পেট্রাপোলের ছবিটা জানবো আমাদের রিপোর্টার দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, কি দেখছো? দেখো, পেট্রাপোল সীমান্তে প্রচুর মানুষ আসছেন যারা বাংলাদেশ থেকে আসেন। এই যে গেট, এই গেট থেকে মূলত বাংলাদেশের যে সমস্ত মানুষজন তারা আসছেন, আমরা অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আতঙ্কের মধ্যে আছেন। তারা কিন্তু বারবার একটা কথা বলছেন যে বাংলাদেশের অবস্থা উত্তপ্ত এবং তারা বিশেষ করে ঢাকা, সেটা কিন্তু ভালো জায়গায় নেই, ভালো নেই ঢাকা, এইটা বারবার উঠে আসছে সেখানকার মানুষের কথায়। এবং গতকাল রাত্রিরে যে উত্তেজনা ঢাকাতে তৈরি হয়েছিল, সেই উত্তেজনাতে যে সমস্ত মানুষজন ঢাকা থেকে আজকে ভারতে আসবেন চিকিৎসার জন্য, তারা কিন্তু আতঙ্কিত হয়েছিলেন। আমরা এরকম মানুষের সঙ্গে কথা বলেছি যারা বলছেন যে রাত্রিরে যে ভয়ঙ্কর অবস্থা, সেই অবস্থাতে তারা বুঝে উঠতে পারছিলেন না আদতেও তারা আজকে এখানে ভারতে আসতে পারবেন কিনা। অনেকের ডেট রয়েছে আগামীকাল, আগামী পরশু, তাদের আজকে চলে আসতে হবে, ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তথাপি তারা আতঙ্কের মধ্যে ছিলেন। এবং সকালে যখন তারা আসলেন, এই বাংলাদেশের এই যে দূরে দেখতে পাচ্ছ যে সমস্ত মানুষজন আসছে, তারা কিন্তু বাংলাদেশ থেকে পাসপোর্টের ভিসার যে সমস্ত অ্যাক্টিভিটিস সেগুলো কমপ্লিট করে এই ভারতে প্রবেশ করবে, এই হচ্ছে সেই গেট। তারা যারা
রাত্রিরে ছিলেন, তারা আতঙ্কের মধ্যে ছিলেন এবং তারা যখন সকালে আসছিলেন অনেকটা কিন্তু প্রাণ হাতে করে ভয়ের মধ্যে এসছেন। যদিও রাস্তাতে সেরকম কোনো সমস্যা হয়নি তারা বলছেন, কিন্তু বেনাপোলে আসার পর তারা একটা মিছিলের সামনে পড়েন। অনেক বাংলাদেশি মানুষ, অনেক ভারতীয় মানুষ যারা এদেশে ফিরছিলেন, তো তারা কিন্তু একটা মিছিলের মধ্যে পড়েন। সেই বিক্ষিপ্ততা তাদের মধ্যে আছে, সেখানে একটা আতঙ্কিত হয়ে পড়েন তারা। পরবর্তীতে যদিও দুয়ারে করা নাড়ছে 2026-এর বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে এসআইআর আবহ, আর এই এসআইআর চলাকালীন মতুয়াগড় থেকে কার্যত এক প্রকার অঘোষিত ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন আগামীকাল এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। নদিয়া রানাঘাটের তাহেরপুরের মাঠে জনসভা করবেন তিনি। কাল দিল্লি থেকে বায়ুসেনার বিমানে নরেন্দ্র মোদী উঠবেন, সকাল 10:30টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে হেলিকপ্টারে সকাল 11:05 নাগাদ পৌঁছবেন রানাঘাটের হেলিপ্যাডে। সেখান থেকে সড়ক পথে তিনি যাবেন সভাস্থলে। সেখানে 11:15 থেকে 11:45 পর্যন্ত একটি অনুষ্ঠান রয়েছে। একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তার। সেখান থেকে জনসভার মাঠে সড়ক পথে তিনি পৌঁছবেন। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। প্রদীপ্ত, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরকে কেন্দ্র করে কোন কোন বিষয়গুলো সামনে আসে? এটাকে অঘোষিত একটা প্রচার বলা যেতেই পারে। কি কি কর্মসূচি রয়েছে একটু ডিটেইলে জানতে চাইবো। দেখো, একেবারেই অঘোষিত নির্বাচনী প্রচার বললে কোথাও ভুল বলা হবে না। তার কারণ বিজেপির তরফ থেকে যে কথা বলা হচ্ছে তা হলো তাদের যে নির্ঘণ্ট ছিল তা হলো যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে পর্যন্ত প্রধানমন্ত্রীকে দিয়ে তাদের যে সাংগঠনিক 10টি বিভাগ রয়েছে সেই 10টি জায়গায় তারা সভা করবেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী 3টি করেছেন, আগামীকাল তার 4র্থতম, এবং নির্ঘণ্ট ঘোষণার আগে আরও 6টি করবেন। হয়তো জানুয়ারি মাসের শুরুতে তিনি উত্তরবঙ্গে সফরে যেতে পারেন এমনটিও জানা যাচ্ছে। এবং প্রধানমন্ত্রী আগামীকাল আসবেন ঠিক যেভাবে আমরা দেখেছিলাম আলিপুরদুয়ার, দমদম এবং দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জোড়া কর্মসূচি ছিল। এক্ষেত্রেও অর্থাৎ আগামীকাল রানাঘাটের তাহেরপুরের নেতাজি পার্কের যে মাঠ, সেখানেও প্রধানমন্ত্রীর জোড়া কর্মসূচি থাকবে। তুমি ইতিমধ্যেই দর্শকদের জানিয়েছো প্রধানমন্ত্রী কখন আসছেন, কোন সভায় কখন থাকছেন। প্রথম যে সভাটি অর্থাৎ 11:15 থেকে 11:45 পর্যন্ত তিনি মূলত সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে তার শিলান্যাস করবেন, তার উদ্বোধন করবেন। তার মধ্যে আমরা যতদূর জানতে পারছি যে 12 নম্বর জাতীয় সড়কের যে সম্প্রসারণের কাজ, 4 নম্বর লেনের যে কাজ, তার শিলান্যাস তিনি করবেন। তার পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন তার করার কথা রয়েছে। এরপর ঠিক 12টাতেই দুপুর 12টার সময় তার রাজনৈতিক জনসভা করার কথা রয়েছে ওই মাঠেই, সরকারি সভাস্থল থেকে কিছুটা দূরে। এবং সেখান থেকে প্রধানমন্ত্রী ঠিক কী বার্তা দেন সেদিকে যেমনভাবে রাজনৈতিক মহল তাকিয়ে আছে, তার পাশাপাশি মতুয়ারা তাকিয়ে রয়েছেন। তার কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই জানিয়েছে যে নাগরিকত্ব ছাড়া কেউ ভারতবর্ষের ভোটার তালিকায় স্থান পাবেন না। ফলে এই আবহে মতুয়ারা বিভ্রান্ত রয়েছেন। সেই কথা বিজেপির তরফে যারা ওই এলাকাগুলো সামলাচ্ছেন তারাও প্রকাশ্যে বলছেন। সুব্রত ঠাকুর গাইঘাটার বিধায়ক, তিনিও কিন্তু এই কথা বলছেন যে মতুয়ারা যথেষ্ট চাপের মধ্যে রয়েছে, বিভ্রান্তির মধ্যে রয়েছে। ফলে প্রধানমন্ত্রী সেখান থেকে মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই যে কলহ, সেই কলহের আবহে মতুয়া সম্প্রদায়ের একাংশ তারা যথেষ্টই সংশয়। এই সময় দাঁড়িয়ে তাদের সংশয় দূর করতে কি পেপটক আসে প্রধানমন্ত্রীর তরফ থেকে, অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের। কি বার্তা, অবশ্যই সেদিকে তো নজর থাকবে। কিন্তু যেখান থেকে বার্তা দেবেন আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই তাহেরপুরে এবার নজর রাখবো। কারণ প্রধানমন্ত্রী আসার আগে সেখানকার সভাস্থলের ছবিটা কি আমাদের রিপোর্টার মহাদেব জানাবেন। মহাদেব। একদমই, দেখো আমরা রয়েছি তাহেরপুরে, যেখানে তিনি মঞ্চে সভা করবেন এবং সেখানে জনগণ আসবেন, তার যারা রয়েছেন তারা আসবেন, তারা শুনবেন। কারণ প্রধানমন্ত্রী যে সভা, তার যে বক্তব্য, সে বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে আছেন। কারণ বিশেষত তুমি জানো যে নদিয়া রানাঘাট এবং তাহেরপুর মূলত বেছে নেওয়া হয়েছে। কারণ তাহেরপুর বেছে নেওয়ার কারণ আরেকটি রয়েছে, রাজনৈতিকভাবে বলা হচ্ছে যে তাহেরপুর একটি ছোট্ট পৌরসভা হলো কেন তাহেরপুরকে বেছে নেওয়া হয়েছে। কারণ তাহেরপুরে উদ্বাস্তু এলাকার মানুষের বসবাস, পাশাপাশি রয়েছে সীমান্তবর্তী এলাকা, এবং সীমান্তবর্তী এলাকায় মতুয়া সংখ্যার মানুষের বসবাস বেশি। এবং যে এসআইয়ের তালিকা খসড়া বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে একাধিক ভোটারের নাম কিন্তু তালিকায় বাদ চলে গেছে এবং আরও নাম বাদ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মতুয়া যারা রয়েছেন তারা বলছেন যে এই সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী এমন কোনো বার্তা দিক তাদের নাগরিকত্ব পেতে যে আইন রয়েছে সেই আইন অনেকটাই শিথিল হবেন, মানে সহজ পদ্ধতিতে তারা যেন নাগরিকত্ব পান, তারা
এই দেশে বসবাস করতে পারেন, তারই কোনো বার্তা হয়তো প্রধানমন্ত্রী দেবেন, সেই আশা তারা করছেন এবং সেই আশা করেই কিন্তু মানুষ অপেক্ষায় থাকছেন এবং থাকবেন। কারণ প্রধানমন্ত্রী তিনি আসছেন, তিনি এই মঞ্চ থেকে বক্তব্য রাখবেন এবং তাই সেই বক্তব্য রাখার কে কেন্দ্র করে কিন্তু প্রধানমন্ত্রীর আশাকে কেন্দ্র করে বলা যেতে পারে চারিদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, পুরো শহরটি নিরাপত্তা ব্যবস্থায় মুড়িয়ে ফেলা হয়েছে, তেমনি কিন্তু মঞ্চে বা দফায় দফায় আসছেন তার বিশেষ যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তারা আধিকারিকরা আসছেন এবং বিজেপি 20 ডিসেম্বর সকাল 10টায় নদিয়ার তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর এই বিশাল জনসভায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, নদিয়া জেলার মানুষকে আহ্বান করছি যে পশ্চিমবঙ্গের এই জঙ্গলরাজকে উপড়ে ফেলার জন্য 2026-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জনকে নিশ্চিত করবার জন্য দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এই যাত্রা শুরু করবেন। আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের ঋত গৌরব পুনরুদ্ধার করতে, পশ্চিমবঙ্গের শিল্পায়নের স্বার্থে, নতুন কর্মসংস্থানের স্বার্থে, সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থার ওপরে আক্রমণ বন্ধ করতে আগামীকাল থেকে আমাদের যে সূচনা হচ্ছে তাতে আপনারা সবাই সামিল হবেন। ওনারা বুঝেছেন আত্মঘাতী কাণ্ড হয়েছে এসআইআরে। যেই মুহূর্তে সিএ ক্যাম্পে গিয়ে ফর্ম ভরবেন, আপনার নিজের ঘোষণা করা হয়ে যাবে আপনি ভারতের নাগরিক নন, তারপরে গ্যারান্টি কে দেবে? বিজেপি বুঝেছে এতদিনে যে এইবার মতুয়া সম্প্রদায়ও চরম ক্ষুব্ধ এবং তাদেরকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সেই ড্যামেজ কন্ট্রোল করতে প্রধানমন্ত্রী আসছেন এবং মতুয়া সম্প্রদায় কোনো অবস্থাতেই আর বিভ্রান্ত হবেন না, কারণ তাদের এই অনিশ্চয়তার কালো মেঘ তাদের উপর চাপিয়ে দেওয়ার দায় এই বিজেপি এবং নরেন্দ্র মোদী, অমিত শাহের। এসআইআর এর খসড়ায় নাম নেই, প্রধানমন্ত্রীর কাছে নিশ্চিত আশ্বাস চান মতুয়ারা। এসআইআর এর খসড়া থেকে বাদ গেছে রানাঘাটের 2 বিধানসভার 42,000-এর বেশি মতুয়ার নাম। মতুয়া আবেগকে কাজে লাগিয়ে আসরে তৃণমূল মতুয়াদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে বিজেপি, অভিযোগ রাজ্যের শাসক দলের। অন্যদিকে বিজেপির আশ্বাস, সিএএ-তে আবেদন করলে নাগরিকত্ব পাবেন সব মতুয়াই। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে নিশ্চিত বার্তা চাইছেন মতুয়ারা। বলেছিলাম যে এটা গাজর খাওয়ানোর প্রক্রিয়া চলছে। আমার দুর্ভাগ্য, আমার হিন্দু ভাইরা বুঝলেন না, আমার মতুয়া ভাইরা বুঝলেন না। এবার তারা বুঝতে পারবেন যে কেন আমরা বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছিলাম আপনারা সিএএ-তে আবেদন করবেন না। আজকে সুপ্রিম কোর্ট কি বলছে? সিএএ-তে আবেদন করলেও তারা ভোট দিতে পারবে না 24 সালে। কজন নাগরিকত্ব পেয়েছেন সিএএ আবেদন করে? সেটার শ্বেতপত্র স্বরাষ্ট্র দপ্তর প্রকাশ করুক পশ্চিমবাংলার ক্ষেত্রে, তাহলেই তো বোঝা যাবে। এবং কতদিনের মধ্যে পেয়েছেন আবেদন করা, এই দুটো তথ্য স্বরাষ্ট্র দপ্তর ভারতবর্ষের প্রকাশ। তিনি যে আশ্বস্ত করেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষদের, বিশেষ করে 2019 সালে তিনি যে সিএ পাশ করেছেন, কয়েক কোটি হিন্দু উদ্বাস্তু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে। সকলেই মোদিজির প্রতি একটা পূর্ণ বিশ্বাস আছে এবং এই কিছু ভোট কাটা বা বাদ যাওয়ার ক্ষেত্রে আমার জেতার ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। কমপক্ষে 70 থেকে 80,000 ভোটে জিতবে। সিএতে অ্যাপ্লাই করবে, নাগরিকত্ব পেয়ে যাবে, ভারত সরকার বলে দিয়েছে। তারপরে অনলাইনে সেগুলোকে ভোটার জন্য আবেদন করবে, অটোমেটিক ভোটার তালিকায় নাম উঠবে। কোনো ব্যক্তি যদি ভারতবর্ষের নাগরিকত্বের সার্টিফিকেট পায় তাহলে তার ভোটারের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা রইল না। সকল মতুয়া ভাইদের নাম বাদ যাবে। আশা করি আগে যেভাবে আমাদের আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস অনুযায়ী আমাদের সমস্ত মতুয়াদের নাম যাতে ভোটার লিস্টে থাকে, বা যে সকল মতুয়া ভাইদের হিয়ারিংয়ে ডাকা হবে, হিয়ারিংয়ের যে সমস্ত কাগজপত্র দেখতে চেয়েছেন সেটাকে আরও সরলীকরণ করে যাতে দেখা হয়, সেটা আমার প্রধানমন্ত্রীর কাছে এই বার্তাটাই থাকবে। সমস্ত মতুয়া ভাইদের বলবো যে সিএ অ্যাপ্লিকেশন অত্যন্ত জরুরি। আপনার নামটাই হবে, এখান থেকে কাউকে বিমুখ হয়ে ফিরে যেতে হবে না। এ আশ্বাস আমাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে দেওয়া হয়েছে, ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। সুতরাং হিন্দু যারা আছে, যাদের মতুয়া সম্প্রদায়, আমরা মতুয়া সম্প্রদায়ের লোক, আমাদের মাঝখান থেকে এসআইআর থেকে কারোর নাম যদি বাদও যায় তাকে আবার তুলে নিয়ে আসার মতো ব্যবস্থা আমাদের করা আছে
এবং সেটা যারা যেটা করবেন আমরা জানি সেটা, সে বিশ্বাসটা আমাদের মোদির করে আছে এবং মোদি আসছেন এবং সেই বার্তা তিনি আমাদের কাছে দেবেন, যাদেরকে এ যাবৎকাল তৃণমূল বা অন্যান্য পার্টির তরফ থেকে যে বিভ্রান্তিমূলক প্রচার করা হয়েছে তার থেকে মতুয়ারা বিভ্রান্ত হবেন না, এ বিশ্বাস আমাদের আছে। অন্যদিকে এসআইআর এর শুনানির যে নজরদারি পর্ব, সেই নজরদারিতে এবার কেন্দ্রীয় সরকারি কর্মী শুনানিতে মাইক্রো অবজারভার নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন। মাইক্রো অবজারভার হবেন কেন্দ্রীয় সরকারি অফিসাররাই। ইআরও এবং বিশেষ পর্যবেক্ষককে সাহায্য করতে নির্দেশ দিয়েছে কমিশন। সম্ভবত 26শে ডিসেম্বর থেকে শুনানি পর্ব শুরু হচ্ছে। কাল বিএলওদের নিয়ে জেলায় জেলায় বৈঠক রয়েছে কমিশনের। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, আমি জানতে চাইবো যে কেন্দ্রীয় আধিকারিক নিয়োগ, তার মানে কি কোনোভাবে রাজ্যের আধিকারিকদের ওপর ভরসা নেই সে কারণে? দেখো, সেক্ষেত্রে একেবারে একাংশ কিন্তু এরকমই মনে করছে। তার কারণ এই যে অবজারভার নিয়োগ করা হচ্ছে, এখানে কারা থাকবেন? কেন্দ্রীয় সরকারি আধিকারিক যারা গ্রুপ বি বা তার ওপরের যাদের র্যাঙ্কে তারা কর্মরত বর্তমানে, তাদের কিন্তু নিয়োগ করা হবে। বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারীদের কিন্তু নেওয়া হবে। অর্থাৎ এদের কাজ কি এআরও এবং এইআরও, এই যারা কাজ করছেন তাদের সাহায্য করা। কি সাহায্য করবেন? জন্মের একেবারে শংসাপত্র, মৃত্যুর শংসাপত্র, এছাড়াও যে ডকুমেন্টসগুলো দেওয়া হবে, সেই ডকুমেন্টসগুলো শুধু দেখা বা বারবার স্ক্রুটিনি করা নয়, সেই ডকুমেন্টসগুলোর কোনো গাফিলতি থাকলে বা কোথাও সন্দেহ হলে সেগুলো কিন্তু বারবার খতিয়ে দেখে নেওয়া। অর্থাৎ কোথাও যে ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসগুলো আদতে নিখুঁত কিনা, বা এই যে সামগ্রিক কাজের মধ্যেও কোথাও গরমিল হচ্ছে কিনা, পুরো বিষয়টা কিন্তু একজন কেন্দ্রীয় সরকারি আধিকারিক তিনিও কিন্তু বর্তমানে নজর রাখবেন। বুঝতে পেরেছি, এটা বুঝতে পেরেছি। কিন্তু সুশোভন, যথেষ্ট সুশোভন, আমি তোমায় একটু গুরুত্বপূর্ণ। থামাচ্ছি। এই মুহূর্তে এবং আমার সঙ্গে এই যে টেলিফোন তার লাইনে যে রয়েছেন। যাতায়াত, সুশোভন, একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, আমি আপনার কাছ থেকে একটা প্রতিক্রিয়া চাইবো যে গোটা কর্মকাণ্ডটা এ রাজ্যের বিএলও, তারপর বিএলএরা সাহায্য করেছেন, সে সমস্ত হয়েছে। এবার শুনানির সময় কেন্দ্রীয় আধিকারিক, তাহলে কি ভরসায় খামতি? কিভাবে দেখছেন আপনি এই সিদ্ধান্তকে? এটা সংবিধান বিরোধী একটা পদক্ষেপ। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কোন রাজ্যের নির্বাচনের রিলেটেড কাজ, সেটা রাজ্যের আধিকারিকদের বাদ দিয়ে করাটা হচ্ছে সংবিধানকে অপমান করা। এই বিজেপি সংবিধান মানে না। কেন এটা করছে? কারণটাও খুব পরিষ্কার। ওরা বেছে বেছে সংখ্যালঘু মানুষের নাম বাদ দেবে, গরিব বস্তিবাসী মানুষের নাম বাদ দেবে, মহিলা ভোটারদের নাম বাদ দেবে, যারা বেশিরভাগ অংশটাই মমতা ব্যানার্জিকে ভোট দেয়। টার্গেট করে করা হচ্ছে। কেন্দ্রীয় আধিকারিক রাখতো, কিন্তু তার সাথে রাজ্যের আধিকারিকও যদি থাকতেন দুপক্ষের আধিকারিক, শুনানির সময় প্রত্যেকে উপস্থিত থাকতেন। এটা তো লুকিয়ে চুরিয়ে করার অর্থই এটা যে বৈধ ভোটারকে শুনানিতে দেখে তাকে বাদ দেওয়া হবে। এবং সেই বাদ দেওয়ায় ঠিক বিহারে যেটা আমরা দেখেছি, বিহারে আপনারা দেখেছেন ভাইরাল ভিডিওতে যে একের পর এক নাম বাদ দেওয়া হয়েছে। সরকারি আধিকারিকরা তারা ঘরে বসে নাম বাদ দিয়ে দিয়েছেন। সেই ভিডিও যখন অজিত রঞ্জন করেছিলেন ইউটিউবার, ভাইরাল হয়েছিল, সারা ভারতবর্ষ দেখেছিল। তারপরে এই চোর নির্বাচন কমিশন, অসভ্য নির্বাচন কমিশন, বর্বর নির্বাচন কমিশন বড় বড় জ্ঞানের বাণী দিয়ে জ্ঞানেশ কুমার বলেছিল জিরো এরার ইন টিআরএসআই। আপনার প্রতিক্রিয়া বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। এই বিষয়ে সজল ঘোষের প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। সিইও এই সিদ্ধান্ত নিতে এত দেরি করলো কি করে? আমাদের একটা জায়গায় আমরা আতঙ্কিত হচ্ছি, এই যদি নির্বাচন কমিশনের ওপর হয় তাহলে নির্বাচনের ওপর কি হবে? এনার এদের নেতৃত্বেই তো নির্বাচন হবে। যখন দিয়ে অলমোস্ট প্রসেসের, তখন উনি সেন্ট্রাল ফোর্স ডাকছেন। আমরা সেন্ট্রাল ফোর্সকে দেখতে চাই না হোমগার্ডের ভূমিকায়। সেন্ট্রাল ফোর্সকে যাতে আতঙ্ক থাকে, পুলিশের প্রতি আতঙ্কটা কেটে গেছে বলে অপরাধীরা পুলিশের সামনে বুক ফুলিয়ে ঘুরছে। সেন্ট্রাল ফোর্সের আতঙ্ক কিন্তু প্রতিদিন কমছে এই সরকারের কারণে। যারা হচ্ছে ম্যাপিং করতে পারেনি, তার মানে হচ্ছে 2002-এর সঙ্গে যারা লিঙ্ক করতে পারেনি, যে 30 লক্ষের কথা বলা হয়েছিল, তো তাদেরই তালিকাটা বিভিন্ন বিএলওদের কাছে পাঠানো হয়েছে। কিন্তু কবে থেকে হিয়ারিং শুরু হবে সেই কথাটা কিন্তু পরিষ্কার করে নির্বাচন কমিশন বলছে না। গতকাল একটা ভার্চুয়াল মিটিংয়ে বলা হয়েছে ইআরওদের পক্ষ থেকে যে সম্ভাব্য হিয়ারিংয়ের তারিখ, আমি বলছি সম্ভাব্য হিয়ারিংয়ের তারিখ হচ্ছে 26 তারিখ, মানে 26শে ডিসেম্বর থেকে সম্ভাব্য হিয়ারিং হবে। কিন্তু তার জন্যও তো 7 দিনের নোটিশ দিতে হয়, তাই না? নোটিশটা যদি আজকে না দেওয়া যায় হিয়ারিংয়ের, তাহলে কি করে 26 তারিখে শুরু হবে? একটা মিনিমাম 7 দিন সময় দেওয়া দরকার যারা হিয়ারিংয়ে আসবেন, কারণ অনেকে বাইরে আছেন, রাজ্যের বাইরে আছেন।
পর্ষদের চিঠির পর এবার কমিশনকে তোপ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। শিক্ষা দপ্তরকে না জানিয়েই বিএলও নিয়োগ করেছে কমিশন। বিস্ফোরক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মাধ্যমিক পরীক্ষা নিয়ে পর্ষদের উদ্বেগ যুক্তিযুক্ত বললেন শিক্ষামন্ত্রী। পর্ষদের চিঠির সমর্থনে জোর সওয়াল ব্রাত্য বসু। পর্ষদ তো ঠিক কাজই করেছে। নির্বাচন কমিশন একটা স্ট্যাটুটারি বডি হয়ে আর সরকারি দপ্তরকে তার একটা ইন্টিমেট করতে বা চিঠি লিখতে যে কী অসুবিধে, এটা আমি বুঝতে পারছি না। এটার মধ্যে এক ধরনের মানে কুক্ষিগত করার মানসিকতা, রাজ্য সরকারকে এড়িয়ে চলার প্রবণতা, আর মানে পুরোটাই যেন একটা তানাশাহি, এই ধরনের একটা মানসিকতার প্রতিফলন করছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে যে একমাত্র পশ্চিমবঙ্গে শিক্ষকদের মাইনে, প্রভিডেন্ট ফান্ড, পেনশন সমস্ত কিছু সুরক্ষিত। বেশিরভাগ জায়গায় শিক্ষকরা, বেশিরভাগ রাজ্যে, গুজরাট বা অন্যান্য রাজ্যে, উত্তরপ্রদেশে বা মহারাষ্ট্রে শিক্ষকদের যেহেতু বেশিরভাগই কন্ট্রাকচুয়াল, শিক্ষকদের ওরা মূলত 100 দিনের ঠিকা শ্রমিক হিসেবে দেখে। কিন্তু পশ্চিমবঙ্গে বুঝতে পারছে না যে এখানে শিক্ষকদের একটা অন্য মর্যাদা, অন্য একটা আভিজাত্যের জায়গা আছে। নিয়োগ তো ইয়ারও থেকে হচ্ছে, ইয়ারও করছে ডিও অ্যাপ্রুভাল নিয়ে পড়ে। কমিশন জানাচ্ছে না, জানানো হচ্ছে তো যে তাদের দরকার কমিশন আছে। মাইক্রো অবজারভার আসছে তো, মাইক্রো অবজারভার তো আসবে, আজকে অর্ডার হয়েছে, দেখা যাক। জোড়া আতঙ্কে মালদার বাঁচামারির বাংলাদেশি কলোনি। এসআইআর এর নাম না থাকলেও বাংলাদেশে ফিরতে নারাজ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আতঙ্কে বাঁচামারির বাংলাদেশি কলোনির বাসিন্দারা। আমি কথা বলতে চাইবো, আমাদের রিপোর্টার সুব্রতোষ রয়েছেন। সুব্রতোষ, মানে তাহলে তারা এবার কি করবেন? কারণ তারা তো বাংলাদেশি, এদেশে থাকতেও পারবেন না, তো এবার কি করবেন? দেখো, এটা এখন সব থেকে বড় প্রশ্ন, কারণ অধিকাংশই হয়তো নাম আসেনি এবং কারো হিয়ারিংয়ে ডাকা হয়েছে কাউকে। কিছু কিছু পরিবারের কাছে কোনো ডকুমেন্টই নেই। যেমন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এমন একটি পরিবার, যারা কিছুদিন আগে এখানে এসেছেন এবং যাকে তুমি শোয়া অবস্থায় দেখছো, এ হচ্ছে ক্লাস 9-এর একটি ছাত্রী। সে নির্যাতনের শিকার এবং তার সাথে তার এই দিদিমা এখানে বসে আছেন। এবং কি করবেন আপনারা? তো এইভাবে চলে এসছেন, দালালকে ধরে তারা কোনো ক্রমে কিন্তু অবৈধভাবে এই ভারতে প্রবেশ করেছেন। পাসপোর্ট ভিসা ছাড়াই তো ঢুকেছেন এখানে। হ্যাঁ, পাসপোর্ট ভিসা ছাড়াই দালাল ধরে এসেছি। এখানে এসেছেন কেন? এখানে এসেছি, ওখানে খুবই নির্যাতন, মানুষের অন্যায় অত্যাচার খুবই। এখানে যে শুয়ে রেখেছেন তিনি কে? মানে আপনার? আমার নাতনি হয়। কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, 9-এ পড়তেছিল। ওর কি হয়েছে? ওরা স্কুলে যাইতে পারছিল না, স্কুলে গেলে নানান কথা বলে, নির্যাতন শিকার। এখন আপনি এখানে কি করবেন? এখানে আপনি কিভাবে মানে ভারতে থাকবেন? কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি সরকারের কাছে আমার ব্যবস্থা করে দিক, না হলে গুলি করে মেরে ফেলা দিক। আমরা আর বাংলাদেশে ফিরে যাব না। আমরা কোনো রকমের জীবনটা ভিক্ষা নিয়ে চলে আসেছি জানে, আর তাছাড়া আমরা জানে মারা পড়ে যেতাম, নাহলে মানুষ ক্ষতি তো হচ্ছেই আমাদের খুবই। বুঝতে পারছি উনি আর কথা বলতে পারছেন না, দম বন্ধ হয়ে আসছে, কেঁদে ফেলছেন। এবং একই রকম দেখাচ্ছি আমি তোমাকে, আরও 2জন মহিলা রয়েছেন, তারা এই 2জন মহিলাও কিন্তু একই রকম নির্যাতনের শিকার। কিভাবে এসছেন আপনারা এখানে? আপনারা তো সদ্য এসছেন, কিভাবে এলেন? দালালের মাধ্যমে। হ্যাঁ, দালালের মাধ্যমে, মানে অবৈধভাবে, পাসপোর্ট ভিসা ছাড়াই। তো এখানে এসে কি করবেন? এখন কি করবেন? কি চাইছেন? আবার যদি আপনাকে ফেরত পাঠানো যায় কি করবেন? না, আপনারা তো এই দেশের নাগরিক নন। ওইখানে আর যাব না। ওখানে কিভাবে অত্যাচার হয়েছে আপনাদের উপরে? কি হতো? বাড়িতে আসে লোকজন হুমকি দেয়, বাইরে বেড়ালে সিটি মারে, তো বাজে কথা বলে। বাড়িতে আসে। ঘরের মধ্যে কতজন ঢুকে গেছিল? ঘরের মধ্যে 10-12 জন লোক আসছিল। আপনারা তখন একা ছিলেন? হ্যাঁ, মেয়েরা ছিলাম শুধু। তো আপনাদের মতো এরকম নির্যাতনের শিকার আরো অনেকেই হচ্ছে আপনার আশেপাশে? হ্যাঁ, আশেপাশে হয়েছে। হ্যাঁ, আশেপাশে হয়েছে। তো বাধ্য হয়ে চলে এসেছেন? হ্যাঁ, আমরা বাধ্য হয়ে চলে এসেছি। একই রকম অবস্থা এই পাশের আরো একজনের। বলছি যে কিভাবে এসেছেন, কি হয়েছিল আপনার? আমরা ওখানে থাকতে পারতাম না, আমরা দিনে ভাত রান্না করে খেতে পারতাম না, ভয়ে আতঙ্কে আমরা সবসময় ঘরের মধ্যে সবসময় থাকতাম। ছেলেরা বাইরে যেতে পারতো না কাজে, সবসময় হুমকি, একটা আতঙ্ক, ভয়। আবার চাঁদা চায়, ওরা বলে যে এরকম আসবো, দেখে নিব, এই সেই, ভাষা খারাপ। হ্যাঁ, মেয়েদেরকে তুলে নিয়ে যাব,
এরকম ওরা হুমকি দিত। এক প্রকার আশেপাশে সবাই অনেক ঘর পুড়িয়ে দিয়েছে, ওরা লুটপাট করেছে, সব কিছু নিয়ে গেছে, ভাঙচুর এগুলো সব হয়েছে আমাদের আশেপাশে। আমাদের বাড়িতেও আসতো, এখন পর এসেছে কিনা জানি না। বলছি যে যারা করেছে তারা কারা? তারা ইসলামীর লোক, কি জামাতে? জামাত ইসলামীর লোক তারা। তো এখানে এসে আপনারা কোথায় থাকছেন? এখানে আমরা আপাতত 2 দিন ছিলাম, রাস্তাতেই ছিলাম। তারপরে এক দাদার সহযোগিতায়, ও দাদাটা ভালো, পরে একটা বাড়ি নিয়ে দিয়েছে। এখানে আমরা এখন ভাড়া থাকি। কোনো মতে আছি আমরা, এক বেলা খাই, 2 বেলা না খেয়ে চলে। কি চাইছেন? আমরা এই সরকারের কাছে আমরা এখন একটাই আবেদন, আমাদেরকে একটু নাগরিকত্ব দিক, আমাদেরকে একটু জায়গা দিক, না হলে আমাদেরকে গুলি করে যেন মেরে ফেলে। আমরা ওই দেশে আর যেতে চাই না। আমরা খুব কষ্টে, জানের ভয়ে কোনো রকমে শুধু পালিয়ে এসেছি এক কাপড় পরে। বুঝতে পারছো, ওখানকার পুলিশ কিছু করেনি? না, ওইখানকার আইন কিছু করেনি। আইনেরা সব চুপচাপ থাকে। বুঝতে পারছো কি অবস্থা? মানে এরা তো সদ্য এসছে, এদের হাতে কিছুই নেই, কোনো মানে এখানকার কোনো ডকুমেন্ট, এসআইআর প্রশ্নই আসছে না। ওটা আমার যে ভোটটা যদি না উঠে তাহলে আমি সিএ করতে রাজি। হ্যাঁ, ডেকেছে। কিসের জন্য? হিয়ারিং এর জন্য। যদি না উঠে ভোটটা তাহলে সিএ করব। বাংলাদেশের যে পরিস্থিতি, আপনার আত্মীয়স্বজনরা কি আতঙ্কে আছে? আতঙ্কে, পুরাপুরি আতঙ্কে আছে। কেন? ওখানে কোনো বিচার, সালিশ, কোর্ট কাছারি কিছুই তো নাই। ওরা যা মনে হচ্ছে করছে সরকারের পক্ষ, আর কি কোনো বিচার নাই। আমি আসছি আজ থেকে 1 বছর একটু বেশি। ওই 5ই আগস্ট যে গেল, হাসিনা যখন চলে আসে, তখন আমাদের বাড়িতে খুব অত্যাচার, মান সম্মানে ভয়, বুঝলেন না। এখন রাতারাতি পলায় চলে আসছে আমরা। তোমার টাকা দাও, আর তাছাড়া আমার তোমার বউ বেশি দিয়ে চলে যাবো, এই থাকা যাবে কি? একটা দালালকে বাড়ায় চলে আসলাম, মানে অর্থাৎ ওই দালাল বললো যে আপনার এমনিতে যান। দালালকে টাকা দিতে হবে? হ্যাঁ, ওইটা কিছু টাকা দিছি, বুঝলেন না, দিয়ে চলে আসলাম। দালাল কত টাকা নিল? ওরে সামান্য 2,000 টাকা দিয়েছিলাম। ওখানে মানে বাংলাদেশে থাকা যাচ্ছে না? না, ওখানে থাকা যাচ্ছে না। কেন? ওই তো স্যার, মুসলমানের হুমকি। আমরা ভারতেই থাকবো, আমরা আর ঘুরিয়ে যাবো না। এখানে কি ভালো আছে? হ্যাঁ, ভালো আছি। মরে গেলে আমরা আর যাবো না, আর বুঝলেন না। যেখানে মরে যাই তাও শিকার আছি, কোথাও যাইতে রাজি নেই। ভারত সরকার যদি পাঠিয়ে দেয় আপনাদের কি করবেন? তাও যাবো না, বলে মাইরে ফেলা দাও, তা ভালো থাকে থাকা। তা ওখানে মান সম্মান ক্ষতি করতে যাবো আমরা। এখানে কি এনআরসি ফর্ম ফিল আপ করবেন? করবো, হ্যাঁ, করবো। বিশেষ নিবিড় সমীক্ষার এই এসআইআর আবহে বেশ কিছু হাঁসঝাড়ু বকচ্ছপের হদিশ পাওয়া যাচ্ছে। কাকদ্বীপে মা মেয়ের বয়সের ফারাক পাওয়া গিয়েছে 8 বছর, বাবা আর ছেলের মধ্যে বয়সের ফারাক 17। কাকদ্বীপে ভোটার তালিকা সংশোধনে এই ধরনের গুরুতর অসঙ্গতি নজরে আসছে। জমা পড়া এসআইআর ফর্ম খতিয়ে দেখতে গিয়ে আশ্চর্য হয়ে যাচ্ছেন বিএলওরা। খসড়া তালিকায় বেশ কিছু নাম সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে। সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের 30 নম্বর বুথের বাসিন্দা সুজাতা রানী ঘোষ ফর্মে মায়ের সঙ্গে তার বয়সের ফারাক 8 হওয়ায় খসড়া তালিকা থেকে তার নাম বাদ পড়েছে খুব স্বাভাবিকভাবে। অন্যদিকে স্বামী বিবেকানন্দর গ্রাম পঞ্চায়েতের 143 নম্বর বুথে বাবা সুজিত হালদার এবং ছেলে সুদীপ্ত হালদারের বয়সের ফারাক নাকি মাত্র 17 বছর। দুজনকেই সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়েছে। ব্লক প্রশাসন জানিয়েছে এই ধরনের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের হিয়ারিংয়ে ডাকা হবে, নথি মিলিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেটা বাপের বাড়িতে জানতে হবে ওটা কিভাবে কি হয়েছে না হয়েছে সেটা তো জানতে হবে। আমি তো ফোন করে বলেছি, মারা বলছে, বলে না না কি করে এটা অসম্ভব হতো, তখন আমাদের ছোট্টবেলায় বিয়ে হয়েছে এরকম বলছিল। কিন্তু এত ছোটবেলায় কি বিয়ে হয়েছিল 8 বছর বয়সে? হ্যাঁ, তখন তো খেলাধুলা করছি, খেলামাটি নিয়ে খেলাধুলা করছি। না, অসম্ভব তো, এটা তো জানা যাচ্ছে না। কিন্তু তোমরা যেহেতু বলতে যেটা তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু ডাকতে হবে, আমার মাদেরকে জানাতে হবে। এটা আমি কি করে বলবো, সেটা বাড়িতেই মা বাবা জানবে। আপনার বয়স কত এখন? আমার বয়স এখন 22+। বাবার বয়স? বাবার বয়স 39। 2002 সালে নাম ছিল কিনা সেটা তো বাবা মার কাছে আমি তো জিজ্ঞাসা করিনি। যে এরকম ডকুমেন্টস এসছে সেরকম জমা দেওয়া হয়েছে।
সব কিছুই। এবার ডকুমেন্টস বেরোলেই বোঝা যাবে যে কী। উনি ওনার মার সাথে লিঙ্ক করেছিল, প্রয়োজনই করেছিল, ঠিক আছে। সেই প্রয়োজনীতে এবারে আমাদের তো সব অ্যাপসেরে, সেখানে দেখা যাচ্ছে ওনার মার সাথে বয়সের ডিফারেন্স 8 বছর, সেই কারণে ওনাদেরকে আনম্যাপ করা হয়েছে। ফর্ম জমা দিয়েছে, সেই হিসাবে আমরা এবারে দেখেছি যে এটা বয়সের এতে, সেই হিসাবে আমরা আনম্যাপ করেছি। এবারে হিয়ারিং হলে নির্বাচন কমিশনের কাছে তিনি তার কী নথি দাখিল করবে ওটা ওনার ব্যাপার।